দেখেন, জিনিসটা অত্যন্ত দুঃখজনক। আমি এইখানে বলবো যেটা মনিরা বললেন, আমি নিজেও এই জায়গাটায় একটা অসম বয়সেরও একটা অসম জায়গা। দুইজনের সম্পর্ক থাকতে পারে, বাট একটা চরম অসম জায়গা থেকে আমার কাছে সম্পূর্ণরূপে আমার ভালো ঠেকেনি, নাম্বার 1। নাম্বার 2, এটা নিয়ে আপনি যেটা বললেন যে জামাতের নেতারা প্রথমে কালকে যদি এটাকে রাগঢাক করতে পারতো, তাহলে কিন্তু আজকে বহিষ্কারের কথাটা আসতো না। তাদের অসংলগ্ন কথাবার্তা মিলে নাই যে জিনিসগুলো। ধরেন 3 বছর আগের একটা ভিডিও 23-এর, তখন এই মেয়েটার বয়স কত আপনার? আজকে যদি 18 হয়, সেদিন 15 ছিল। 15 সেদিন 3 বছর আগেও যদি আপনি বিবাহের একটা কাগজ দেখান, সেখানেও কিন্তু আপনার বাল্য বিবাহে আপনি অভিযুক্ত হতে পারেন। তারপরে যখন এই কাজটা ধরা পড়লো, তখন তারা বহিষ্কার করেছে। তার মানে কি, এরকম অহরহ ঘটনাগুলো জামাত বৈধতা দেয় সব জায়গায়। নতুন পরিচিত বা নতুন সম্পর্ক এই জায়গায়, এবং বিবাহ যে ডেটগুলোতে আপনার জুন মাসে ডেট দেওয়া, তো জুন মাসে ডেট দেওয়া, সিগনেচার কিন্তু পরে। তো এই জায়গাগুলো তাদের অসংলগ্ন কথার কিন্তু কোনো খাপ খাওয়া ছিল না। তো সেই জায়গায় জামাত কিন্তু চেষ্টা করেছে, প্রত্যেকটা সদস্য এই 2 দিন ভর চেষ্টা করেছে তাকে টিকিয়ে রাখার জন্য। তো এটা কি আপনার অন্যায় না? অন্যায়কে সাপোর্ট করা। আরেকটা জিনিস, সে মিথ্যা কথা বলেছে, মিথ্যার আশ্রয় নিয়েছে। সংসদে এই ঘটনার বিবরণ দেওয়া নাই যে শপথে এরকম কোনো ঘটনা হলে তার সদস্যপদ যাবে, কিন্তু অসত্যকে একজন সংসদ সদস্য চরমভাবে অসত্য আশ্রয় নিলে সেখানে তার সদস্যপদ যদি সরকার পক্ষ মনে করে। বাংলাদেশ জামাতে ইসলামী অন্যায়ের সাথে আপোষ করার কোনো অতীত ইতিহাস নেই। এই বাংলাদেশ হবে প্রত্যেকটি মানুষের জীবন সম্পদ, বিশেষ করে আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার বাংলাদেশ। আমাদের সমালোচনা করবেন তীব্র কঠোর ভাষায়, কিন্তু সেটা হবে জাতির স্বার্থে। আমাদেরকে ছাড় দেবেন না, ধরবেন, ভালো করে ধরবেন, এমনকি হাতে ছাই দিয়েও ধরবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ধরাটা যেন ন্যায়সঙ্গত। এইটুকুই শুধু আমাদের অনুরোধ। প্রিয় দেশবাসী, আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। এটি একটি গতিশীল জাতির পরিচয় কখনো বহন করে না। আমরা আমাদের প্রিয় জাতিকে বিভক্তও দেখতে চাই না। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। আমরা এটাও চাই না যে আমাদের জাতির উপর বাইরে থেকে কেউ এসে খবরদারি করুক, দাদাগিরি করুক। এইটা আমরা বরদাস্ত করব না। 54 বছর আমাদের ভাগ্য চূড়াবালিতে হারিয়ে গিয়েছিল। জনগণের ভাগ্যকে কুলে নিয়ে, বুকে নিয়ে আমরা সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যেতে চাই। আমরা ইতিমধ্যেই ঘোষণা করেছি, বিভক্তি নয় ঐক্য, হিংসা নয় ভালোবাসা, দুর্নীতি নয় স্বচ্ছতা এবং দায়বদ্ধতা, অবিচার নয় সকলের জন্য সুবিচার, বেকারত্ব নয় হাতে হাতে কাজ। এই নিয়ে আমরা প্রিয় জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। আমরা আমাদের জাতির প্রতি গভীর আস্থা রাখি। জাতি, এই পুড় খাওয়া জাতি, 54 বছর তারা বিভিন্ন শাসন দেখেছে। এখন জাতি মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ দেখার জন্য। অতীতের যত ময়লা আবর্জনা শাসন ব্যবস্থায় ছিল, পুরানা সেই কাসুন দিয়ে জাতি আর দেখতে চায় না। এগুলাকে পায়ের তলায় ফেলে 2 পায়ে মাড়িয়ে সামনের দিকে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। এ পথে অতীতেও জনগণের প্রত্যাশাকে কোনো কিছু দিয়েই চাপা দেওয়া সম্ভব হয়নি। আগামীতেও গড়ে বাইরে যেখানে যে ষড়যন্ত্র করা হবে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করেই ইনশাআল্লাহ প্রিয় জাতি তাদের মঞ্জিলে মাকসুদে পৌঁছে যাবে। এখানে আমরা কারো সাথে কোনো ধরনের আপোষ করব না।
বাংলাদেশ জামাতে ইসলামিক অন্যায়ের সাথে আপোষ করার কোনো অতীত ইতিহাস নেই। ফ্যাসিবাদের সাথে অনেকেই আপোষ করেছেন, বিভিন্ন ব্যাপারে আপোষ করেছেন। জামাতকেও আপোষ করার জন্য দফায় দফায় চাপ দেওয়া হয়েছে, অনুরোধ করা হয়েছে, আহ্বান জানানো হয়েছে, ষড়যন্ত্র করা হয়েছে। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ হাসতে হাসতে জীবন দিয়েছেন, কিন্তু আপোষের প্রস্তাবনাকে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। আমরা কোনো অন্যায়ের সাথে আপোষ করব না, তবে যেখানেই আমরা কল্যাণের সন্ধান পাব, যার কাছেই পাব তাকে আমরা জড়িয়ে ধরব। আজ জাতি বৃহত্তর অক্ষের দিকে আগাচ্ছে। গরম ভাতে বিড়াল খুশি হয় না, কারণ বিড়ালের মুখ পুড়ে। জাতি যখন একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত সমাজ দেখার জন্য মুখিয়ে আছে, তখন জাতিকে ভয় ভীতি সৃষ্টি করে বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে সমাজে বিভেদ রেখা টেনে যারা ফ্যাসিবাদী ছিলেন তাদেরকে নূতনভাবে তোয়াজ করে আবার বাংলাদেশকে একদল উঠে পড়ে লেগেছেন। তারা সেই পুরানা পছা আমলে ফিরিয়ে নিতে চান। আপনারা চিহ্নিত হয়ে গিয়েছেন। আপনারা এতদিন বর্ণচূড়া ছিলেন, এখন আপনাদের রূপ প্রকাশ পেয়েছে। আমরা আপনাদেরকে বলবো, নিজেদেরকে সংশোধন করুন, অনুতপ্ত হন, ক্ষমা চান এবং এই অপকর্ম থেকে বিরত থাকুন। যদি না থাকেন, জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। সম্মানিত বন্ধুগণ, আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ একটা মাথা উঁচু করে দাঁড়ানো বাংলাদেশ। আমি বলেছি এই বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর বাংলাদেশ। এই বাংলাদেশ বিশ্বের সভ্য জাতিগুলোর সাথে প্রতিযোগিতা করার বাংলাদেশ। এই বাংলাদেশ হবে প্রত্যেকটি মানুষের জীবন, সম্পদ এবং ইজ্জতের নিরাপত্তার বাংলাদেশ। বিশেষ করে আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করার বাংলাদেশ। আর কোথাও থেকে কোনো একজন মা বোন কিংবা জায়ার কান্না আর আমরা শুনতে চাই না। এই সমাজ আমাকে অপমান করেছে, এই বক্তব্য আর শুনতে চাই না। বরঞ্চ তারা যেন মাথা উঁচু করে স্বস্তির সাথে তারা বলতে পারেন, আমি একজন গর্বিত বাংলাদেশী। আমাদের তরুণরা যেন বলতে পারে, আমরা আর হাত পাতা ভিক্ষুকের জাতি নই, আমরা স্বনির্ভর বাংলাদেশের তরুণ নাগরিক। আমরা এমন একটি বাংলাদেশ তৈরি করতে চাই। এই জন্যে আমাদের কোনো রাজনৈতিক বন্ধু সংগঠন ঘোষণা করেছেন, আমরা যদি নির্বাচিত হই, অর্থাৎ তারা যদি নির্বাচিত হন, তাহলে আগামীতে সবাইকে নিয়ে তারা দেশ গড়বেন, কিন্তু কোনো পার্টিকে তারা নেবেন না। আমরা তাদেরকে সুসংবাদ দিচ্ছি, আমরা জাতিকে সুসংবাদ দিচ্ছি, যেই জাতি একটা ঐক্যবদ্ধ জাতি চায়। আল্লাহ তাআলা যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে প্রিয় দেশের জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন, আমরা তাদেরকেও বাদ দিব না, সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ জাতি করব। আমরা সরকারে আসার জন্য তাদেরকে আহ্বান জানাবো, আসো। আমরা চাই সবাই যার যার জায়গা থেকে সর্বোচ্চ অবদানটা রাখুন, এই জাতিকে নূতন করে কিছু দিন। আমাদের আশা হতো আমাদের বুক ভাঙা জাতিকে, আসুন সেই ভাঙ্গা বুক জোড়া লাগিয়ে তাদেরকে সামনের দিকে আমরা মুক্তির আলো দেখাই। শর্ত মাত্র 3টা। আমি প্রথমে 2টা বলেছিলাম, তারপরে আমার তরুণ বিপ্লবী বন্ধুদের আরেকটা পরামর্শকে আমি মনে করেছি ওইটাও যথার্থ। নাম্বার 1, যারাই আমাদের সাথে আসবেন তাদেরকে অঙ্গীকার করতে হবে প্রকাশ্যভাবে জনগণের কাছে তারা নিজে দুর্নীতি করবেন না এবং কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না। নাম্বার 2,
সমাজে সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত হবে, কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বিচার ব্যবস্থার উপর সামান্য কোনো হস্তক্ষেপ করতে পারবেন না। নাম্বার 3, জাতির প্রত্যাশা পূরণে এ পর্যন্ত সংস্কারের জন্য যে সমস্ত প্রস্তাব পেশ করা হয়েছে, তারা এই সংস্কার আন্তরিকতার সাথে বাস্তবায়নের সহযোগী হবেন, অংশগ্রহণকারী হবেন। এই 3 বিষয়ে যারা একমত হবেন তাদের জন্য আমাদের দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ। আমরা জানি না আগামী দিন আল্লাহ তাআলা এই বাংলাদেশ জাতির দায়িত্ব কার হাতে তুলে দেবেন, কারণ আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। এ মহান সৃষ্টি জগতের সব কিছুর বাদশাহী আমার, আমি আল্লাহ। এরপরে সেই আল্লাহ তাআলা বলছেন, তবে দুনিয়ার শৃঙ্খলার জন্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জাতি, গোষ্ঠী, ভাষা, বর্ণ আমি তৈরি করেছি। ওই জায়গাগুলোতে আমি ছোট ছোট মুলুকিয়ত দিয়ে থাকি, কর্তৃত্ব দিয়ে থাকি, শাসন ক্ষমতা দিয়ে থাকি। আমি দেই মানুষের কল্যাণের জন্য দেই, সমাজের শৃঙ্খলার জন্য দেই, শান্তির জন্য দেই। তবে এই দায়িত্ব পালনে কেউ যদি ব্যর্থ হয় তারও জেনে রাখা উচিত, তানজিউল মুলকা মিম্মান তাশা। তখন কিন্তু আমি ঝাপটা মেরে সেই দায়িত্ব কেড়ে নিয়ে যাই। একটা দল তারা বুকিং দিয়েছিল ক্ষমতার 2041 সাল পর্যন্ত, তাই না? জেলে ছিলাম, 24 7 জানুয়ারির নির্বাচনের সময় জেলে ছিলাম, অন্যান্য দলের সিনিয়র নেতৃবৃন্দ একসাথেই ছিলাম। হতাশ, সবাই হতাশ। সবাই বলতেন, ভাই এখন আর শর্ট টার্ম চিন্তা করে হবে না, এখন আমাদেরকে অনেক দূরে চিন্তা করতে হবে। অনেক জীবন দিলাম, লড়াই করলাম, সংগ্রাম করলাম, জেল খাটলাম, কিন্তু কিছু করতে পারলাম না। এখন 41 সালের পরের পরিকল্পনা আমাদেরকে নিতে হবে। আমি বলতাম, ভাই আমার জীবন এতদিন বেঁচে থাকবে আমি আশাও করি না। আমি আমার এই জীবনে আল্লাহর কাছে এইটুকু আশা করি যে একটা পরিবর্তন দেখতে চাই। সুতরাং আমার কাছে ভাই কোনো 41 নাই, আমার কাছে 24 25 যাই আসবে আলহামদুলিল্লাহ। বলতো এইগুলা দুর্বল মনের সান্ত্বনা। আমি বললাম, মন একটা দুর্বল হোক সবল হোক, সান্ত্বনা দেওয়ার জায়গায় একটাই, সেটা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য। ওই সাহায্যের দিকে তাকায় থাকবো, যতক্ষণ না আসবে তাকায়েই থাকবো। আলহামদুলিল্লাহ, যদি 24 না হতো আজকের 25-এ এখানে এইভাবে দাঁড়াতে পারতাম না। যদি 24 না হতো, আমরা যারা নির্বাচনের কথা বলছি, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, আমাদের মুখ দিয়ে নির্বাচন নামক কোনো শব্দ বের হতো না। যদি 24 না হতো, আজকে ইলেকশন কমিশনের দায়িত্বপূর্ণ জায়গা থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার যে বক্তব্য দিয়েছেন, তিনিও এই জায়গায় থাকতেন না। যদি 24 না হতো, বর্তমানে যে গভর্নমেন্ট আছেন, যারা দায়িত্ব পালন করছেন, তাদের অনেকেও জেলে থাকতেন। তাদের কেউ এর আগে জেল কেটেছেন এই ফ্যাসিবাদী সরকারের আমলে। কারো স্বামী কিডন্যাপ হয়েছেন, তারাও আমাদের মতো মজলুম, তাদের প্রতিও আমাদের সম্মানবোধ আছে। যদি এই 24 না হতো, বর্তমানে ফ্যাসিবাদী আমলে যে সমস্ত মানুষকে নির্যাতন করা হয়েছে, অপমান করা হয়েছে, তাদের বিচার চাওয়ারও কোনো পরিবেশ এই দেশে থাকতো না। সুতরাং 24 আমাদের ইতিহাসের শুধু অংশ নয়, 24 এখন আমাদের কলিজার অংশ। এই 24কে সম্মান করলেই বাংলাদেশ এবং জাতিকে সম্মান করা হবে। আমি সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করব, আমরা সম্মান করব 71কে, আমরা অবশ্যই সম্মান করব তেমনিভাবে 24কে। যার যেখানে যে অবদান, কোনোটাকেই খাটো করা কারোর জন্য সমীচীন হবে না। যার যার অবদানকে স্বীকৃতি দিলেই এই দেশে জ্ঞানীরা জন্ম নিবে, বীরের জন্ম হবে। আর যদি অবদানকে অস্বীকার করা হয়, জ্ঞানীর আত্মহত্যা হবে এবং এই দেশে মায়ের কুলে আর বীর জন্মাবে না। এই জন্যে আমরা আমাদের বীরদেরকে গভীর শ্রদ্ধা দিয়েই স্মরণ করে যাব আজীবন ইনশাআল্লাহ।
24-এর বিপ্লবে নেতৃত্ব যারা দিয়েছে, অংশগ্রহণ যারা করেছে, আরেকবার আমি তাদের প্রতি সমস্ত হৃদয় কলিজা উজাড় করে আমি শ্রদ্ধা জানাচ্ছি। তারা জাতিকে নতুন করে প্রাণ এনে দিয়েছে। এখন এই জাতির কাছে আমানত রাজনৈতিক দলসমূহকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দেশকে ভুলে গিয়ে ব্যক্তিকেন্দ্রিক দলকানা কোনো চিন্তা করলে জাতি আমাদেরকে ক্ষমা করবে না। দেশের স্বার্থ জাতির স্বার্থকেই উপরে তুলে ধরতে হবে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আমরা যে কথাগুলো বলি ভালো লাগলে হুবহু এগুলো প্রকাশ করবেন, ভালো না লাগলে পুরোটা বাদ দিয়ে দেবেন। কিন্তু আমাদের বক্তব্যের খণ্ডিত অংশ দিয়ে সবাই না, কেউ কেউ মাঝে মাঝে জাতিকে বিভ্রান্তিতে ফেলে দেন, আমাদেরকে কষ্ট দেন। তাদের কাছ থেকে আল্লাহর দরবারে আমরা আশ্রয় চাই। এ কাজ করবেন না। আপনাদের দুই একজনের কারণে গোটা সাংবাদিক সমাজ কেন লজ্জিত হবে? যাদেরকে বলা হয় তাকে জাতির বিবেক, এই বিবেককে আপনারা লজ্জা দেবেন না। যার যার জায়গা থেকে আপনারা নিজ দায়িত্বটা সঠিকভাবে পালন করবেন। বক্তব্যের কাটপিস নয়, ভালো লাগলে পুরাটা, না লাগলে আউট, সারাটা আউট, ব্ল্যাক আউট করে দিবেন। আমরা কোনো সংগ্রাম করব না আপনাদের, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে এক করবেন না, হোয়াইটকে ব্ল্যাক বানাবেন না। বক্তব্যের সেন্স পাল্টানো ঠিক হবে না। আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ, এটা ভুলে যাবেন না। এবং 3টা স্তম্ভকে ঠিক রাখার দায়িত্ব আপনাদের, এইটাও আপনারা ভুলে যাবেন না। সমাজের 2টা অংশের দায়িত্ব সার্বজনীন, একটা সাংবাদিক সমাজ, আরেকটা হচ্ছে রাজনৈতিক সমাজ। এই 2 সমাজকে দেখতে হবে চতুর্দিক থেকে, একদিক থেকে দেখলে চলবে না। খোলা চোখ দিয়ে দেখতে হবে, বন্ধ চোখ দিয়ে নয়। 2 চোখ দিয়ে দেখতে হবে, 1 চোখ দিয়ে নয়, যাতে ইনসাফ কায়েম হয়। যারা এই মহৎ কাজে জীবন বাজি রেখে লড়াই করে যাচ্ছেন, নিঃসন্দেহে আপনাদের এই জব, আপনাদের এই কাজ খুবই চ্যালেঞ্জিং। বহু জায়গায় কাজ করতে গিয়ে আপনারা, সত্য তুলে ধরতে গিয়ে আপনারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হন। আপনাদের জীবনও গিয়েছে দফায় দফায়। আমরা আপনাদের প্রতি গভীর শ্রদ্ধাশীল। আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, আশ্বাস নয়। আপনাদের সঙ্গত, ন্যায়সঙ্গত, সত্য নির্ভর সকল কাজে আমাদের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। সেই কাজটা যদি আমাদের বিপক্ষেও চলে যায়, তবু আমাদের সমর্থন পাবেন। কিন্তু কাজটা ন্যায়সঙ্গত, সত্য নির্ভর হতে হবে, মিথ্যা নির্ভর নয়। আমরা আপনাদের কাছ থেকে সমালোচনাও চাই। পত্রিকার 2টা পার্ট, একটা হচ্ছে নিউজ, আরেকটা হচ্ছে ভিউজ। নিউজে যা আছে তাই বলতে হবে, ভিউজে আপনি যা চান সেটা বলবেন, মন খুলে বলবেন। এটা নেওয়া না নেওয়ার দায়িত্ব আমার, কিন্তু আপনার বলার অধিকার আছে। আপনার কণ্ঠকে রুদ্ধ করবে না। আমরা সংবাদপত্র তাজা হয়ে, জীবন্ত হয়ে থাকুক আমরা চাই। দেশের একজন কূটনীতিক আমার সাথে সাক্ষাতের শেষ পর্যায়ে এসে বললেন, আপনারা তৈরি থাকুন, যদি জনগণের সমর্থন নিয়ে আপনারা, উনার ভাষায় ক্ষমতা, আমরা ক্ষমতা বলি না, আমরা বলি দেশ সেবার সুযোগ পান, তাহলে মিডিয়ার একটা অংশ আপনাদের উপর ঝাঁপায় পড়বে। তখন আপনারা কিভাবে মোকাবেলা করবেন? আমি হাসতে হাসতে বলেছিলাম, মোকাবেলা করব না। তখন ওই মিডিয়ার ব্যক্তিদের কপালে চুমু দিয়ে দেবে। ওই হাও চুমু দিয়ে বলবো, আপনারা আমাদের সময় সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করুন, তবে সেই স্বাধীনতা যেন হয় নির্মল স্বাধীনতা। এই স্বাধীনতা যেন জাতিকে ক্ষতিগ্রস্ত না করে। আমাদের সমালোচনা করবেন তীব্র কঠোর ভাষায়, কিন্তু সেটা হবে জাতির স্বার্থে। আমাদেরকে ছাড় দেবেন না, ধরবেন, ভালো করে ধরবেন, এমনকি হাতে ছাই দিয়েও ধরবেন, কোনো সমস্যা নাই, কিন্তু ধরাটা যেন ন্যায়সঙ্গত। এইটুকুই শুধু আমাদের অনুরোধ। সবাই ভালো থাকবেন। আমরা সেই মানবিক প্রত্যাশার তারুণ্যের বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য সবাই মিলে সব হাত একত্রিত করে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। সেই বাংলাদেশের অপেক্ষায় আবারও জাতিকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে, যে যেখানে আছেন দেশে কিংবা প্রবাসে, সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত